স্টুডেন্ট, শুরু হচ্ছে আজকে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস। ঠিক আছে? তো দেখো, আমরা কোথা থেকে আছি তোমরা তো সবাই জানো। আমরা আছি স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে। আমাদের হেড অফিস বা হেড ব্রাঞ্চ রয়েছে কিন্তু আমাদের বালুরঘাটে। এছাড়াও গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা এই সমস্ত জায়গাতেও আমাদের ব্রাঞ্চ আছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষার প্রস্তুতিগুলো আমরা করিয়ে থাকি, এসএসসি জিডি, এএনএম জিএনএম, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, এগুলো দীর্ঘ 8 বছর ধরে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসেছি আমরা। আমাদের কোচিং সেন্টারে জয়েন করলে তোমরা যে সমস্ত ফেসিলিটিসগুলো পাচ্ছ, শুধুমাত্র হেড অফিস এমনটা নয়, যে কোনো ব্রাঞ্চে যদি তোমরা জয়েন করো তাহলে তোমরা কি পাচ্ছ দেখো। তোমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষক থাকছে। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের উপরে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস বলো, মক টেস্ট বলো, নোটস সবই কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। সপ্তাহের শেষে কিন্তু একদিন, মানে তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু একদিন ওএমআর শিটে ফুল লেন্থ মক টেস্ট, যেভাবে তোমরা এক্সাম দিয়ে থাকো, মানে পরীক্ষার হলে বসে তোমরা যেভাবে এক্সাম দাও ওএমআর শিটে, সেইভাবে কিন্তু দেওয়া হয়। তাতে করে কি হয়, যে ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে আমাদের কনফিউশন ক্রিয়েট হয়, সেগুলো কিন্তু আমাদের এখানে ক্লিয়ার করে দেওয়া হয়। এছাড়াও সম্পূর্ণ অফলাইন ক্লাস এবং সেই ক্লাসের কিন্তু রেকর্ডেড ভার্সনও তোমরা পেয়ে যাচ্ছ। যদি কোনো ক্লাস তোমরা পরে গিয়ে দেখে নিতে চাও, তো সেই ক্লাসের ভিডিও তোমরা কিন্তু পরে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এছাড়াও যে সমস্ত এক্সামের জন্য তোমাদের মাঠের ট্রেনারের প্রয়োজন, সেই জন্য কিন্তু আমাদের মাঠের প্র্যাকটিস তোমাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেনারও থাকছে। এছাড়াও সন্ধ্যাবেলায় কিন্তু আবাসিকের শিক্ষক থাকছে, মানে যেই ইভিনিং ক্লাস বা যেটাকে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস বলে থাকি। সারাদিন পড়াশোনা শেষে তোমাদের যে সমস্ত প্রবলেম থেকে যাচ্ছে বা মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো আরেকটু বুঝলে সুবিধা হতো, তার জন্য কিন্তু একজন ইভিনিং টিচারও তোমাদের থাকছে। এছাড়াও তোমরা পাচ্ছ স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি এবং পেইড ক্লাস। ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু প্রশ্ন উত্তর এবং মক টেস্ট দেওয়া হয়ে থাকে, যেগুলোতে আনসার কমপ্লিট করার সাথে সাথে তোমরা কিন্তু নিজেদের যে প্রিপারেশন সেটাকে অনেক বেশি ভালো আরো বেটার করতে পারবে এবং নিজেদেরকে জাজও করতে পারবে যে আমাদের প্রিপারেশন ঠিক কতটা। এছাড়াও আমাদের শুধুমাত্র বালুরঘাট ব্রাঞ্চেই, যতগুলো ব্রাঞ্চ আমাদের আছে তার মধ্যে শুধুমাত্র বালুরঘাটেই ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আবাসিকের ব্যবস্থা রয়েছে। এখানে 2 বেলা খাওয়া তোমাদেরকে দেওয়া হচ্ছে, থাকা আর খাওয়া মিলে ছেলেদের ক্ষেত্রে 2800 টাকা আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 3500 টাকা বরাদ্দ। অফলাইন কোর্সে ভর্তি হলে তোমরা কিন্তু অনলাইন কোর্সের সমস্ত সুবিধা এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আমাদের 6 মাসের কোর্স ফিস দেখো 8600 টাকা। 1 বছরের জন্য যদি ভর্তি হও তাহলে 13600 টাকা। আর যদি তোমরা লাইফ টাইম প্যাকেজে আসতে চাও তার ফিস রয়েছে কিন্তু 19600 টাকা। এবার লাইফ টাইম প্যাকেজে যারা একবার ভর্তি হবে, যতদিন না তোমরা কোনো এক্সাম, যে কোনো এক্সাম বা যেটার জন্য ভর্তি হয়েছো সেটা যতদিন না তোমরা ক্র্যাক করে নিচ্ছ, ততদিন কিন্তু ক্যান্ডিডেট আমাদের এখানেই পড়াশোনা করবে। তার জন্য কিন্তু কোনো বয়স সীমা থাকবে না বা সময়সীমাও কিন্তু থাকবে না। অনলাইন কোর্সের ক্ষেত্রে যারা অনলাইন কোর্সে ভর্তি হবে পেইড কোর্সে, তাদের ক্ষেত্রে ফিস থাকবে 999 টাকা। 1 বছরের ফিস মাত্র আর মাত্র 1500 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস এবং ক্লাসের ডিউরেশন থাকে 4 থেকে 4.5 ঘন্টা এবং প্রত্যেকটা কিন্তু বিষয়ের আলাদা আলাদা শিক্ষক দ্বারা তোমাদেরকে কিন্তু এখানে পড়ানো হয়। ঠিক আছে? এছাড়াও তোমরা যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, সেটা কিন্তু সম্পূর্ণ টেলিগ্রাম থেকেই নেওয়া হবে এবং তার জন্য তোমরা কি করে অ্যাডমিশন নেবে, অনলাইন পেড ক্লাসে যারা আসতে চাইছো, এই যে ইউপিআই আইডি দেখতে পাচ্ছ 8436913684, 8436913684, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্ট করে স্ক্রিনশট দেবে 8617805133 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সেখান থেকে কিন্তু তোমাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। খাতা কলম বাদে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যা কিছু দরকার যাবতীয় সবই কিন্তু তোমরা আমাদের কোচিং সেন্টার থেকেই পেয়ে যাবে বা তোমাদের কোচিং সেন্টার থেকেও প্রোভাইড করে দেওয়া হবে। এছাড়াও তোমরা কিন্তু পাচ্ছ ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফুললি ফ্রি ওয়াইফাই জোন। পশ্চিমবঙ্গে যে এক্সামগুলোর প্রিপারেশন আমরা করিয়ে থাকি তার কিন্তু এক্সামের ক্ষেত্রে 70% কমনের গ্যারেন্টিও আমরা দিয়ে থাকি।
তোমরা এসো, আর তোমাদের যে কোনো প্রবলেমের জন্য কিন্তু তোমরা কল করে নাও। নিচের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7384198320, এখানে হোয়াটসঅ্যাপ করো বা এখানে কল করে কিন্তু তোমরা নিজেদের যে কোয়ারিজ গুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে পারো। তো কালকে আমরা যে টপিকটা করেছিলাম ভারত আর ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন, তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটা একটা খুব হিউজ চ্যাপ্টার, তো সেখান থেকে বেশ কিছু প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বিভিন্ন এক্সামে যেগুলো এসছে সেগুলোকে নিয়েও আমরা যেরকম আলোচনা করছি, কিছু নতুন প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। চলো, কালকে আমরা 110 অব্দি করেছিলাম, আজকে আমরা 111 থেকে স্টার্ট করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন, ভারতের লৌহ মানব বলে কাকে অভিহিত করা হয়েছিল? ভারতের লৌহ মানব বলে কাকে অভিহিত করা হয়েছিল? তোমরা এখানে অপশনগুলো কি কি দেখতে পাচ্ছ? সর্দার বল্লভভাই প্যাটেল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু আমাদের হবে সর্দার বল্লভভাই প্যাটেল। লৌহ মানব কাকে বলা হয়? এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি কিন্তু কি না বলছে একজন ভারতীয় পণ্ডিত। ইনি একজন ভারতীয় পণ্ডিত এবং তার সাথে সাথে তিনি কিন্তু একজন জাতীয়তাবাদীও বটে। ভারতের সংহতির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতের সংহতির ক্ষেত্রে এই বল্লভভাই প্যাটেল একটা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি আমাদের দেশের ছোট বড় রাজ্যগুলিকে কিন্তু অন্তর্ভুক্তিকরণের কাজ করেছিলেন বা অন্তর্ভুক্তিকরণ ঘটিয়েছিলেন, যেই কারণে একে কিন্তু ভারতের কি বলা হয়? লৌহ মানব বা আয়রন ম্যান। কি বলা হয়? লৌহ মানব বা আয়রন ম্যান। আর সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের স্বাধীন ভারতের উপপ্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, আর উপপ্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের উপপ্রধানমন্ত্রী। এক্সট্রা যে কোশ্চেনগুলো তোমাদেরকে এখানে করানো হচ্ছে, যেরকম সর্দার বল্লভভাই প্যাটেল আমরা আনসার করলাম, তিনি কে ছিল, কি করেছিলেন, এগুলো আমরা আলোচনা করলাম। স্বাধীন ভারতের উপপ্রধানমন্ত্রী ইনি। এগুলোকে তোমরা নোট ডাউন করতে থাকো স্টুডেন্টস, আর ক্লাসগুলোকে যত পারবে তত কিন্তু তোমরা শেয়ার করতে থাকো। স্বরাজ পার্টি কোন বছর স্থাপিত হয়? স্বরাজ পার্টি কোন বছর স্থাপিত হয়েছিল? 1923, 1925, 1930, 1941। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, 1923। 1923 স্বরাজ পার্টি। এই যে তোমার 1922 সালে মহাত্মা গান্ধী কি করে? চৌরি চৌরার ঘটনার পরে কিন্তু অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেয়। তারপর ভারত সরকার আইন 1919, 1923-এর নির্বাচন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলির পরেই কিন্তু এই স্বরাজ পার্টি কিন্তু স্থাপন হয় 1923 সালে। আর স্বরাজ পার্টি স্থাপন করে কে? স্বরাজ পার্টি স্থাপন করে সি আর দাস। সি আর দাস এবং মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। অসহযোগ আন্দোলন যখন গান্ধীজি প্রত্যাহার করে নেয়, তখন কংগ্রেসের নেতাদের মধ্যে কিন্তু একটা বিভেদ বা বিরোধ সৃষ্টি হয়। কিছুজন এই অসহযোগিতা চালিয়ে যেতে চায়, আর কিছুজন সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে তারা আইনের কিন্তু মানে তোমার সেখানে কিন্তু ঢুকতে চায়, এবং সেটাকে কিন্তু আইনে যখন ঢুকতে চায়, তাদের মধ্যে সি আর দাস, মতিলাল নেহেরু ছিল। তারা হচ্ছে পরিবর্তনপন্থী, ঠিক আছে? তারা কিন্তু কংগ্রেস থেকে সেখান থেকে সরে যায় এবং কংগ্রেস থেকে সরে গিয়ে তারা কিন্তু আলাদাভাবে এই স্বরাজ পার্টিটা গঠন করে
1923 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিল CR দাস আর মতিলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, কে ভারতের জাতীয় সেনাবাহিনীর নেতৃত্বে নেতাজির হাতে তুলে দিয়েছিল? ভারতের জাতীয় সেনাবাহিনীর নেতৃত্ব, উত্তরগুলো মানে অপশনগুলো কি আছে? রাসবিহারী বোস, মোহন সিং, হরদয়াল মানে লালা হরদয়াল, মহেন্দ্র প্রতাপ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাসবিহারী বোস। রাসবিহারী বোস হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ভারতের এই যে জাতীয় সেনাবাহিনী, এটা কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এটা স্থাপন করেছিল কে? রাসবিহারী বোস। কোথায়? সিঙ্গাপুরে। কোথায়? সিঙ্গাপুরে। রাসবিহারী বোসই হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু ভারতের বাইরে একটা স্বাধীন জাতীয় সেনাবাহিনী গঠন করেছিল, যার নাম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, বা তোমরা INA বলতে পারো। INA বা আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুরে গঠন করে। এই আজাদ হিন্দ বাহিনীর যে দায়িত্ব, সেটা রাসবিহারী বোসই কিন্তু নেতাজির হাতে তুলে দেয়। তবে নেতাজির আগে এর কমান্ডার ইন চিফ ছিলেন কিন্তু ক্যাপ্টেন মোহন সিং। নেতাজির আগে ছিল কমান্ডার ইন চিফ INA এর ক্যাপ্টেন মোহন সিং। তাহলে কতগুলো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে সর্ট আউট করলাম। এগুলোকে তোমরা খাতাতে নোট ডাউন করতে থাকো। পরের প্রশ্ন দেখো, ভারত বিভাগ না করার শেষ সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছিল কি বাতিল হওয়ার পর? ভারত বিভাগ না করার শেষ সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছিল কি বাতিল করার পর? কি দেখতে পাচ্ছ এখানে? ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন প্ল্যান, রাজা গোপালাচারী ফর্মুলা, ওয়াভেল প্ল্যান। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? ক্যাবিনেট মিশন। সঠিক উত্তর কি হবে? ক্যাবিনেট মিশন। 1946 ব্রিটিশ সরকার প্রেরিত ক্যাবিনেট মিশন 1946 কিন্তু ভারতে আসে, এবং এই ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে, সেটা কিন্তু ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় নেতৃত্বদের নিকট ক্ষমতা হস্তান্তরের একটা পদক্ষেপ ছিল। ক্যাবিনেট মিশনের মাধ্যমে কিন্তু কি করা হয়? ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করা হয় ভারতীয় নেতৃত্বদের কাছে। এই ক্যাবিনেট মিশন যখন 1946 সালে, ক্যাবিনেট মিশন 1946-এ যখন ভারতবর্ষে আসে, তখন কিন্তু তোমার ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। কি নাম? ক্লিমেন্ট এটলি। 3 জন সদস্য নিয়ে কিন্তু এই মিশনটা গঠিত হয়, এবং এনারই উদ্যোগে, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার ক্লিমেন্ট এটলির উদ্যোগে কিন্তু 3 জন সদস্য নিয়ে এই ক্যাবিনেট মিশন গঠিত হয়। আচ্ছা, এই 3 জন সদস্য কারা কারা ছিল? AV আলেকজান্ডার, ঠিক আছে, স্ট্যাফোর্ড ক্রিপস, আর তার সাথে কে ছিল? স্যার প্যাথিক লরেন্স। ঠিক আছে। তবে সেই সময়কার ভারতের যে তৎকালীন ভাইসরয় ছিল লর্ড ওয়াভেল, তিনি কিন্তু এই ক্যাবিনেট মিশনকে সমর্থন করেননি। তো এই ক্যাবিনেট মিশন প্ল্যানটা, এটা তোমার হাতছাড়া, তোমার শেষ সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছিল ভারত বিভাগ না, মানে কি বাতিল হওয়ার পর, এই ক্যাবিনেট মিশন প্ল্যানটা বাতিল হওয়ার পরই কিন্তু ভারত বিভাগ না করার শেষ সুযোগ হাতছাড়া হয়ে যায়। দেখো, পরের প্রশ্নে যাওয়ার আগে কিন্তু আমরা দেখি আমাদের যে কোচিং সেন্টার স্মার্ট গ্যালাক্সি, তার কিন্তু বইও আমরা পাবলিশ করা আছে। দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবলের 30টা মক টেস্টের একটা সেট, ঠিক আছে।
এছাড়াও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ কনস্টেবল 2024 30টা মক টেস্টের একটা সেট। এছাড়াও এএনএম জিএনএম বলো, জিওগ্রাফির নতুন বই আমাদের চলে এসছে, হিস্ট্রির বইও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ম্যাথের ওপরেও আমাদের কিন্তু বই আছে। তো এই বইগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তোমরা এগুলোকে পারচেস করবে, কোথা থেকে পারচেস করবে? ফ্লিপকার্ট, অ্যামাজন এবং কিন্তু মিশোর প্ল্যাটফর্ম থেকে। এবং পারচেস করার পরে তোমরা যখন পড়বে তখন তোমরা দেখতে পাবে যে এই বইগুলো কতটা বেশি হেল্পফুল হচ্ছে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে? এ বাদ দিয়েও আমাদের কোচিং সেন্টার সম্পর্কে তোমাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7384198320, তোমরা এটাতে কল করো বা হোয়াটসঅ্যাপ করে যে কোনো ইনফরমেশনই কিন্তু নিয়ে নিতে পারো বা জেনে নিতে পারো। দেখো পরের প্রশ্ন কি আছে, ভারত বিভাগের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশনগুলো কি দেখতে পাচ্ছ? অপশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ, সি রাজা গোপালাচারী, জে বি কৃপালিনী, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এখানে জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী হবে সঠিক উত্তর ভারত বিভাগের সময়। আচ্ছা, ইনি একজন গান্ধীবাদী এবং সমাজবাদী হিসেবেই পরিচিত। জে বি কৃপালিনী গান্ধীবাদী, মানে গান্ধীজির তোমার যে নীতি তার আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন এবং সমাজবাদী, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল। মানে 1946 সালে তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয় এবং 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই কিন্তু তিনি তার পদ থেকে কিন্তু পদত্যাগ করে। সেই সময় কিন্তু কি হয় যে দলের যে একটা সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু সেই সময় বদলে যায়, দলের সমীকরণটা বদলে যায়। আর জে বি কৃপালিনী কিন্তু কি না বলছে যে জওহরলাল নেহেরু বলো বা ইন্দিরা গান্ধী বলো, এদের যে নীতি, সেই নীতির কিন্তু ঘোর বিরোধী ছিলেন জে বি কৃপালিনী। জওহরলাল নেহেরুর এমন অনেক নীতি রয়েছে যেগুলোকে কিন্তু জে বি কৃপালিনী বলতেন যে এগুলো হচ্ছে গান্ধীবাদী আদর্শের বিরুদ্ধে, এবং পরে কিন্তু তিনি ইন্দিরা গান্ধীরও অনেক নীতির বিরোধিতা করেছিলেন। 1975 সালে যখন জরুরি অবস্থা আসে, 1975 যখন জরুরি অবস্থা ঘোষণা হয়, সেই সময় প্রথম গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতা কিন্তু জে বি কৃপালিনী। 1975 সালে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময়ে গ্রেপ্তার হওয়া প্রথম রাজনৈতিক নেতা কিন্তু জে বি কৃপালিনী। 1946 সালে তিনি এই পদে আসেন, আর 1947 সালে কিন্তু তিনি কি করেন? এই পদ থেকে পদত্যাগও করেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমরা যাব। দেখো যখন কংগ্রেস নেতারা মন্টেগু চেমসফোর্ড রিপোর্টকে দোষারোপ করেছিল, তখন বেশিরভাগ মধ্যস্থতাকারী কোন পার্টি ত্যাগ করেছিল? বেশিরভাগ মধ্যস্থতাকারীরাই কোন পার্টি ত্যাগ করে? ভারতীয় লিবারাল পার্টি, স্বরাজ পার্টি, ভারতীয় স্বাধীন পার্টি, না ভারতের স্বাধীন যুক্তরাষ্ট্র সংঘ? তাহলে সঠিক উত্তরটা কি হবে? যখন কংগ্রেস নেতারা তোমার মন্টেগু চেমসফোর্ড রিপোর্টকে দোষারোপ করে, তখন বেশিরভাগ মধ্যস্থতাকারী কিন্তু ভারতীয় লিবারেল পার্টিকে কিন্তু কি করে? এটাকে কিন্তু তোমার ত্যাগ করে। আচ্ছা, ভারতীয় লিবারেল পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় লিবারেল পার্টি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1919 সালে। ঠিক আছে? 1919 সালে। স্টুডেন্ট,
তোমরা কিন্তু আমাদের এই কোচিং সেন্টার জয়েন করো, এবং কত যে ফেসিলিটিস তোমরা পাচ্ছ সেটা তো আমরা ক্লাসের শুরুতে আলোচনা করলাম। এ বাদ দিয়েও যখন তোমরা আমাদের কোচিং সেন্টারে আসবে, দেখবে যে ক্লাসগুলো কতটা সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে? এবং সেই ক্লাস থেকে তোমরা কিন্তু তোমাদের যে কোনো আপকামিং এক্সাম যার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ বলো, জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা টিচার যে কোনো এক্সামের জন্যই কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা আছে। তাছাড়াও তো তোমরা ফ্রি পিডিএফ নোটস সবই কিন্তু পাচ্ছ, বইগুলো তোমরা পাচ্ছ, স্টাডি মেটেরিয়ালস যা দরকার, যাবতীয় যা কিছু প্রয়োজন খাতার পেন বাদে সবই কিন্তু তোমরা এখান থেকেই পাচ্ছ। অতএব তোমরা এসো আমাদের কোচিং সেন্টার জয়েন করো। তাছাড়াও আমাদের বইগুলোকে তোমরা পারচেস করো। যে কোনো ইনফরমেশনের জন্য কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7384198320, এই নাম্বারে কিন্তু তোমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করো বা কল করো, যা প্রয়োজন তোমরা কিন্তু এখান থেকেই জেনে নিতে পারবে। এছাড়াও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে এসে জানাও। কালকের যে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম সেই দুটো হোমওয়ার্কও কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? দেখো পরের প্রশ্নতে চলো। 1946 খ্রিস্টাব্দে স্থাপিত মধ্যবর্তী ক্যাবিনেটের প্রধান কে ছিল? 1946-এ স্থাপিত মধ্যবর্তী ক্যাবিনেটের প্রধান কে ছিল? এটা সঠিক উত্তর কি আছে দেখো, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সি রাজা গোপালাচারী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কি, সঠিক উত্তরটা হয়ে যাবে এখান থেকে জওহরলাল নেহেরু, ঠিক আছে? জওহরলাল নেহেরু। এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং এখনো পর্যন্ত দীর্ঘকালীন প্রধানমন্ত্রী, ঠিক আছে? এই প্রশ্নটা বুঝি এই মিসসেলেনিয়াসে চলে আসলো যে এখনো পর্যন্ত দীর্ঘকালীন প্রধানমন্ত্রী কে, তাহলে তিনি কিন্তু হয়ে যাবেন কে না, জওহরলাল নেহেরু, দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। মানে যত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার মধ্যে দীর্ঘমেয়াদী বা দীর্ঘকালীন কিন্তু এই জওহরলাল নেহেরু। আর তিনি 1946 খ্রিস্টাব্দে স্থাপিত মধ্যবর্তী ক্যাবিনেট মিশন তার প্রধান কিন্তু ছিলেন, ঠিক আছে? চলো দেখো, জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের জন্য কে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেন? ঠিক আছে, এখানে উত্তর অপশনগুলো তোমরা কি দেখতে পাচ্ছ দেখো, জুনিয়র ক্লার্ক এক্সামে এটা এসছে তোমার 2012-র প্রশ্ন। তো এতে দেখতে পাচ্ছ তোমরা তেজ বাহাদুর সাপ্রু, বিতে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে দেখতে পাচ্ছ আশুতোষ মুখার্জি, আর ডিতে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সৈয়দ আহমেদ খান। কি দেখতে পাচ্ছ? সৈয়দ আহমেদ খান, ঠিক আছে? তাহলে জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধি ত্যাগ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি সেটা তো আমরা জানি, 1919 সালের তোমার 13ই এপ্রিল তৎকালীন যে ভারত, সেই ভারতের পাঞ্জাবের অমৃতসর, সেই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ, সেখানে ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রচুর সংখ্যক জনতা কিন্তু জালিয়ানওয়ালাবাগের বৈশাখী মেলায় জমায়েত হয়, ঠিক আছে? এই বিশাল সংখ্যক যে তোমার জমায়েত বা বিশাল সংখ্যক যে জনসংখ্যা, তাদের উপস্থিতিকে লক্ষ্য করে তৎকালীন অস্থায়ী ব্রিগেডিয়ার আর এইচ ডায়ার এবং তোমার হচ্ছে তার যে সৈন্যবাহিনী, তাদেরকে তিনি নির্দেশ দেয় যে এদের উপরে গুলিবর্ষণ করার।
কিন্তু যারা জমায়েত হয়েছিল তারা তো গ্রেপ্তারের বিরুদ্ধে, তারা তো নিরস্ত্র ছিল, ঠিক আছে। আর যখন তোমার গুলি বর্ষণ করা শুরু করে সৈন্যবাহিনীরা, তখন কিন্তু তারা পালানোর পথও পায় না, কারণ জালিয়ানওয়ালাবাগ থেকে বেরোনোর রাস্তা ছিল একটাই। জালিয়ানওয়ালাবাগের বাকি যে রাস্তাগুলো, সে মানে বাকি যে 3 দিক, সেটা ভবন দ্বারা ঘেরা ছিল। অতএব একটা বিশাল সংখ্যক জনতা কিন্তু এখানে মারা যায়, এবং এটা কিন্তু একটা ভারতের ইতিহাসে নির্মম গণহত্যা, নির্মম গণহত্যা, ঠিক আছে। তো সেই খবর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এসে পৌঁছায় 1919 সালের 22শে মে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হয় কবে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় তাহলে 1919 সালের 22শে মে। কিন্তু কি হয় না, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কিন্তু এই তোমার হচ্ছে সেটা এসে পৌঁছায়, ঠিক আছে, খবরটা এসে পৌঁছায় যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হচ্ছে 1919 সালের 13ই এপ্রিল, 13ই এপ্রিল। আর খবর এসে পৌঁছায় 1919 সালের 22শে মে, ঠিক আছে। তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি করে, এই নির্মম গণহত্যার প্রতিবাদে কলকাতায় একটা প্রতিবাদ সভার আয়োজন করে, এবং প্রতিবাদের প্রতীকী হিসাবে তিনি কিন্তু তার নাইট উপাধি বা নাইটহুড উপাধি ত্যাগ করেন বা প্রত্যাখ্যান করেন। এই ছিল জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস। পরের প্রশ্নে চলো। দেখো, রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? রাওলাট আইন পাশ হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং, লর্ড ওয়াভেল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লর্ড চেমসফোর্ড। রাওলাট আইন, রাওলাট আইন পাশ আছে। আর প্রশ্নটা দেখো, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমসে আসা 2009 প্রশ্ন, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো কত বেশি ইম্পর্টেন্ট। রাওলাট আইন পাশ হয় 1919 সালে, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, প্রথম বিশ্বযুদ্ধ চলে 1914 থেকে 1918 পর্যন্ত। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1919 সালে রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট পেশ হয়, যার মাধ্যমে মানে পাশ হয়, যার মাধ্যমে ব্রিটিশ সরকার কিন্তু কি করে, তোমার নির্মম পীড়ন মানে দমন পীড়ন নীতির মাধ্যমে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো গড়ে উঠেছিল সেটাকে কিন্তু তার কণ্ঠ রোধ করে দেয়। আর সেই সময় আমাদের ভারতের ভাইসরয় ছিল কে? লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড কত সাল? 1900। লর্ড চেমসফোর্ডের সময়কাল 1916 থেকে 1921 পর্যন্ত। 1916 থেকে 1921 পর্যন্ত কিন্তু তিনি ভারতের ভাইসরয় পদে আসীন ছিলেন। হ্যাঁ, আজকে শেষ প্রশ্ন দেখো, 120 নম্বর প্রশ্ন। কে প্রথম স্বরাজ কথাটি ব্যবহার করেছিলেন? স্বরাজ কথাটি কে প্রথম ব্যবহার করে? রাজা রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক, মহাত্মা গান্ধী, না স্বামী বিবেকানন্দ? আচ্ছা, এইখানে কিন্তু একটু অপশনগুলো ভুল আছে। সঠিক উত্তরটা কিন্তু কি হয়ে যাবে? সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি। হ্যাঁ, স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? দাদাভাই নৌরোজি। স্বরাজ কথার অর্থ কি? স্বরাজ কথার অর্থ কিন্তু স্বশাসন, মানে নিজে শাসন করা। দাদাভাই নৌরোজি 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়, কলকাতা অধিবেশন, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেন, এবং সভাপতিত্বর সাথে সাথে তিনি কিন্তু সেই কলকাতা অধিবেশনের প্ল্যাটফর্ম থেকেই দাদাভাই নৌরোজি স্বরাজ কথাটা, স্বরাজের দাবি তোলেন, এবং প্রত্যেকটা ভারতবাসীর কাছে স্বরাজটাকে মানে তুলে ধরেন, ঠিক আছে। দাদাভাই নৌরোজির লেখা বই যদি দেখো তাহলে কি বলবো? তাহলে বলবো পভার্টি অ্যান্ড
poverty and un-British rule, poverty and un-British rule in India, poverty and un-British rule in India। আচ্ছা, দাদা ভাই নৌরোজিকে কি বলা হয়, কি নামে ডাকা হয়? ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন, ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন। আর কি বলা হয়? কমন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, বৃদ্ধ মানুষ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই ছিল কিন্তু দাদাভাই নৌরোজি সম্পর্কে আমাদের তথ্য। এর সাথে সাথে কিন্তু আমাদের আজকের ক্লাসও শেষ হচ্ছে। তো তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলোকে লাইক করতে থাকো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এই যে এত ইনফরমেশন তোমরা এখান থেকে পাচ্ছ, এগুলো যদি তোমাদের জানাও থাকে তার সাথে সাথে কিন্তু তোমাদের রিভিশন হচ্ছে। আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করো, কারণ দেখছো প্রত্যেকটা প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু দেখো নন টেকনিক্যাল স্টাফ এক্সাম, এসএসসি তে আসা একটা প্রশ্ন, প্রত্যেকটাই একটা না একটা কোনো প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করো, খুব বেশি হেল্পফুল হতে চলেছে প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য। আমাদের কোচিং সেন্টার আসো, কোচিং সেন্টার জয়েন করো। কোচিং সেন্টার রিলেটেড যে কোনো কিন্তু প্রশ্ন বা এনকোয়ারি থেকে থাকলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7384198320 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো বা কল করে তোমরা কিন্তু তোমাদের ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারো। টিল দেন টেক কেয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কিন্তু নেক্সট ক্লাসে। ঠিক আছে, ভালো থেকো।